হঠাৎ করে মনে হলো তিস্তার জল দিয়ে দাও। আরে ভাই, রাজ্যকে জিজ্ঞেস করলো না। বছরের পর বছর ধরে তিস্তার পানির ন্যায্য অধিকার থেকে বাংলাদেশকে সুকৌশলে বঞ্চিত করে রেখেছে ভারত। শুষ্ক মৌসুমে পানির অভাবে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ ফসলে জমি যখন ফেটে চৌচির হয়ে বর্ষায় ঠিক তখনই ভারতের ছেড়ে দেয়া পানিতে তলিয়ে যায় বাংলাদেশের বিশাল জনপদ। নদীর পানির পাশাপাশি বঙ্গোপসাগরের তলদেশে এবং বাংলাদেশের ভূখণ্ডে থাকা তেল, গ্যাস ও মূল্যবান খনিজ সম্পদের উপরও ভারতের নজর দীর্ঘদিনের। নিজেদের অর্থনৈতিক ফায়দা লুটতে আঞ্চলিক অংশীদারিত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জ্বালানি খাতে আধিপত্য বিস্তারের বহুমুখী অপচেষ্টা চালিয়েছে নয়াদিল্লি। ভারতের এই আধিপত্যবাদী আচরণের কড়া জবাব দিয়ে সরাসরি চীনের হাত ধরে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং বহুল কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিশাল উদ্যোগে নেমেছে বাংলাদেশ সরকার। এই যুগান্তকারী পদক্ষেপে ভারতের দীর্ঘদিনের এক চেরিয়া প্রভাব এবং খবরদারির অবসান ঘটেছে। প্রাকৃতিক সম্পদের উপর ভারতের লুলু দৃষ্টির অবসান ঘটিয়ে জ্বালানি খাতে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা। গত 30 এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বৈঠকে দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে 3টি গভীর কূপ খননের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 2টি বিশাল গ্যাস কূপ এবং একটি তেল কূপ খননের দায়িত্ব পেয়েছে চীন। ভারতের একাধিক প্রতিষ্ঠান এই প্রকল্পের কাজ বাগিয়ে নিতে দীর্ঘদিন ধরে নানামুখী তৎপরতা চালালেও বাংলাদেশ সরকার সরাসরি কারিগরি শ্রেষ্ঠত্ব এবং আর্থিকভাবে সবচেয়ে সাশ্রয়ী প্রস্তাব বিবেচনা করে চীনের উপরেই পূর্ণ আস্থা রেখেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সুস্পষ্ট প্রস্তাবের ভিত্তিতে শ্রীকালী ডিপ 1 এবং মোবারকপুর ডিপ 1 নামের 2টি গভীর গ্যাস অনুসন্ধান কূপ খননের মূল কাজ পেয়েছে চীনের একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় অংশ নেওয়া বিশ্বের বিভিন্ন নামী প্রতিষ্ঠানগুলোর দেয়া প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা হয়েছে। কারিগরি সক্ষমতা, আধুনিক ড্রিলিং প্রযুক্তি এবং দ্রুততম সময়ে কাজ শেষ করার নিশ্চয়তা দেওয়ায় চীনের এই প্রতিষ্ঠানটি এই দরপত্রে অবলীলায় নির্বাচিত হয়। এই 2টি গভীর গ্যাসকূপ খননের জন্য সরকারের পক্ষ থেকে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় 713 কোটি টাকা। একই বৈঠকে সিলেট অঞ্চলের সিলেট 12 নামের একটি অত্যন্ত সম্ভাবনাময় তেল অনুসন্ধান কূপ খননের মেগা প্রকল্পও সরাসরি অনুমোদন লাভ করেছে। সিলেট 12 তেল অনুসন্ধান কূপ খননের দায়িত্বটিও দেওয়া হয়েছে চীনের আরেকটি বিশ্বস্ত প্রতিষ্ঠানকে। সম্পূর্ণ স্বচ্ছ আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় তারা সর্বনিম্ন দরদাতা হিসেবে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। এই তেল কূপ খনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 232 কোটি টাকা। অর্থাৎ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই 3টি কূপ খনন প্রকল্পে সরকারের মোট বিনিয়োগের পরিমাপ দাঁড়াচ্ছে 945 কোটি 71 লাখ টাকা। মাটির গভীর স্তরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধানের এই উদ্যোগ দেশের জ্বালানি খাতে একটি বড় ধরনের বিপ্লব ঘটাতে যাচ্ছে। বর্তমানে দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রসারের কারণে গ্যাসের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দেশীয় উৎপাদন সেই অনুপাতে না বাড়ায় আন্তর্জাতিক বাজার থেকে চড়া মূল্যে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দামের লাগামহীন ওঠানামার কারণে দেশের সামগ্রিক অর্থনীতির উপর যে নেতিবাচক প্রভাব পড়েছে তা থেকে স্থায়ী মুক্তি পেতেই চীনের সঙ্গে এই চুক্তি। চীনের অত্যাধুনিক ড্রিলিং রিগ এবং দক্ষ প্রকৌশলীদের মাধ্যমে শ্রীকাইল, মোবারকপুর এবং সিলেটে সফলভাবে তেল ও গ্যাস উত্তোলন শুরু হলে বাংলাদেশের আমদানি নির্ভরতা একেবারে তলানিতে নেমে আসবে। দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিশাল সাশ্রয় হবে। ভারতের উপর নির্ভরশীল না হয়ে সরাসরি চীনের উন্নত প্রযুক্তির সহায়তা নেওয়ার এই সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। জ্বালানি খাতে ভারতের একচেটিয়া ব্যবসার স্বপ্ন এই একটি চুক্তির মাধ্যমে পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। জ্বালানি খাতের সফলতার পাশাপাশি ভারতের সবচেয়ে বড় গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও
পুনরুদ্ধার প্রকল্পের চীনের সরাসরি সম্পৃক্ততা। বেইজিংয়ে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শীর্ষ বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত এবং অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা সম্পন্ন হয়েছে। গত 5 থেকে 7 মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে বেইজিং সফর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই উচ্চ পর্যায়ের সফরে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার প্রতিটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 6 মে বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার দীর্ঘ বৈঠক শেষে দেয়া যৌথ বিবৃতিতে তিস্তা প্রকল্পে চীনের অন্তর্ভুক্তির বিষয়টি একেবারেই পরিষ্কার করা হয়েছে। যৌথ বিবৃতিতে বাংলাদেশ সরকার তার অভ্যন্তরীণ উন্নয়ন অগ্রযাত্রায় চীনের দীর্ঘদিনের অকৃত্রিম এবং নিঃস্বার্থ সহায়তার গতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সাথে বহুল আলোচিত তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্পে চীনের সরাসরি সম্পৃক্ততা ও কারিগরির সহায়তা জোরালোভাবে কামনা করা হয়েছে। তিস্তা ব্যারেজ এবং তৎসংলগ্ন এলাকাটি ভারতের শিলিগুড়ি করিডোরের একেবারেই কাছাকাছি হওয়ায় ভারত বারবার এই অঞ্চলে অন্য কোনো দেশের উপস্থিতি মেনে নিতে চায়নি। এই ভূ রাজনৈতিক সুবিধা কাজে লাগিয়ে ভারত দশকের পর দশক ধরে তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলিয়ে রেখে বাংলাদেশকে চরম খেসারত দিতে বাধ্য করেছে। কিন্তু বাংলাদেশ এবার নিজেদের জাতীয় স্বার্থ এবং উত্তরাঞ্চলের কোটি মানুষের মানব জীবন উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরাসরি চীনের সাথে হাত মিলিয়েছে। চীনের বিপুল অর্থায়ন এবং কারিগরি সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর ড্রেনেজ, দুই তীর সংরক্ষণ, আধুনিক সেচ ব্যবস্থাপনা এবং পানি ধরে রাখার বিশাল আধার নির্মাণ করা হবে। এর ফলে শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলের কৃষকদের আর ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে না। সারা বছর সেচের পানি নিশ্চিত হবার পাশাপাশি বর্ষা মৌসুমে বন্যার ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা পাবে লাখ লাখ মানুষ। ভারতের শত আপত্তি এবং প্রচ্ছন্ন চাপকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বাংলাদেশ এই মেগা প্রকল্পে চীনের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি অত্যন্ত শক্ত বার্তা দিয়েছে। দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় ভারতের খবরদারের দিন যে শেষ, এই যৌথ বিবৃতি তারই সবচেয়ে বড় প্রমাণ। বাংলাদেশ ও চীনের এই মজবুত সম্পর্ক শুধু তিস্তা বা জ্বালানি খাতে সীমাবদ্ধ থাকছে না। বেইজিংয়ের এই বৈঠকে দুই দেশ উন্নত মানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI কাঠামোর আওতায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে সম্পূর্ণ একমত হয়েছে। এই বিশাল উন্নয়ন কাঠামোর মাধ্যমে বাণিজ্য, সরাসরি বৈদেশিক বিনিয়োগ, ভারী শিল্প স্থাপন, ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতের আধুনিকীকরণ এবং দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির উপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। ভারত যেখানে বছরের পর বছর শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়েছে, চীন সেখানে দৃশ্যমান মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিজেদের নির্ভরযোগ্যতা শতভাগ প্রমাণ করেছে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গার কারণে সৃষ্ট চরম সংকটেও চীন অত্যন্ত জোরালোভাবে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে দীর্ঘ আলোচনা হয়। চীন সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এই বিপুল সংখ্যক বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে তারা ঢাকা ও নেভিডোরের মাধ্যমে সরাসরি সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার সকল প্রচেষ্টায় পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে চীনের এই গঠনমূলক ভূমিকা বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়। পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি এবং উন্নয়ন কাঠামোর সমন্বয়ের মাধ্যমে চীন বাংলাদেশ সহযোগিতামূলক অংশীদারিত্বকে একটি নতুন এবং সুদৃঢ় উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ একমত পোষণ করেছে। উভয় পক্ষই শান্তিপূর্ণ সহাবস্থানের 5টি মূলনীতি অনুসরণে অটল থাকার অঙ্গীকার করেছে। জাতিসংঘ সনদারি নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্র বজায় রাখতে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ। এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও উভয় দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির জোরালো আহ্বান জানিয়েছে। শান্তি পুনঃপ্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার এই যৌথ ঘোষণা বহির্বিশ্বে বাংলাদেশের একটি শক্তিশালী এবং স্বাধীন ভাবমূর্তি তুলে ধরেছে। বাংলাদেশ
তার নিজস্ব সম্পদ রক্ষা এবং জাতীয় উন্নয়নের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন এবং আপোষহীন একটি পথ বেছে নিয়েছে। ভারতের দীর্ঘদিনের একচেটি আধিপত্যের দেয়াল ভেঙে দিয়ে চীনের মতো একটি বৈশ্বিক পরাশক্তির সাথে সরাসরি কারিগরি ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার এই সিদ্ধান্ত দেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক। তিস্তার বুকে পানির হাহাকার মেটানো থেকে শুরু করে মাটির অতল গভীর থেকে মহামূল্যবান তেল গ্যাস উত্তোলনের প্রতিটি পদক্ষেপে চীনের এই শক্তিশালী উপস্থিতি বাংলাদেশের অর্থনীতিকে একটি অনন্য শিখরে নিয়ে যাবে। আর এই অবিশ্বাস্য উন্নয়ন অগ্রযাত্রায় ভারতের সকল অযৌক্তিক অহংকার এবং আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।